কিছু সম্পর্ক ভুলতে না চাইলেও সময়ের স্রোতে ভাসতে ভাসতে এক সময়ে মানুষ ভুলে যেতে বাধ্যই হয়। আজ এই শেষ বেলায় এরকমই মনে হয় ময়নামতির। কেন কে জানে, জীবনের এই পর্বে এসে বড় মনে পড়ে পুরনো দিনের কথা। যৌথ পরিবারে ময়নামতি ছিল সে বাড়ির সবার ছোট, সবার আদরের। তখনকার যুগের আর 5টা মেয়ের মতো কিছুটা পড়াশোনা, কিছুটা অঙ্ক কষা, সেলাই, রান্না সব কিছুই নিপুণভাবে শেখানোর চেষ্টা করানো হচ্ছিল ময়নামতিকে। কিন্তু ময়নার নামের শেষে মতি থাকলে কি হবে? ময়না ছিল পাখির মতোই চঞ্চল। 9 বছরে পড়তে না পড়তেই ময়নামতির ঠাকুমা নাতনির বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। ঠাকুমার বকুল ফুলের নাতির সাথে হঠাৎই বলা নেই কোয়া নেই রাতারাতি বিয়ের ঠিক করেছিল। বকুল ফুলের ছেলে বউ মারা গেছিল, শুধু শিবরাত্রির সলতে ওই ছেলেটি অবলম্বন ছিল তার। সৌম্যনাথ তখন স্কুলে পড়ে, তারও কি আর বিয়ের বয়স তখন? বিয়ের দিন সন্ধেতে লাল বেনারসি আর ভারী ভারী গয়নায় নিজেকে এত ভারী লাগছিল ময়নামতির। সারাদিন উপবাস আর আচার অনুষ্ঠান পালন করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে জোর করে উঠিয়ে বিয়ের পিঁড়িতে বসতে দিয়েছিল মামা কাকারা। কতগুলো জুড়ে জুড়ে মন্ত্র উচ্চারণের মধ্যেই সৌম্যনাথ ময়নামতির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। 7 পাকে ঘুরে অগ্নিসাক্ষী করে বিয়ে হয়ে গেছিল ময়নামতির। বাসর ঘরে ঠান্দি গান ধরেছিল, আদর করে নাও গো তুলে, না হলে যাবে না, যাবে না বধূ। সরগরম হয়ে উঠেছিল বাসর ঘর। সকালবেলায় কনে বিদায়ের সময় হাপুস নয়নে কাঁদতে শুরু করে ময়নামতি। কিছুতেই মাকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে পরের বাড়ি যাবে না সে। তার কান্না দেখে বর সৌম্যনাথও কাঁদতে শুরু করে। কদিন বাদে ফিরিয়ে দেবে এই স্তোত্রবাক্যগুলো শুনিয়ে ময়নামতি আর সৌম্যনাথকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় বরকর্তা। শ্বশুর বাড়িতে এসে ময়নার ভারী ভালো লাগে সৌম্যকে। সৌম্যর সব দুষ্টুমির সাগরেদ হয়েছে ময়নামতি। বাপের বাড়িতে ও যেমন আদর পেয়েছিল, এখানেও কম প্রশ্রয় পায় না সে। তাই শ্বশুর বাড়িতে ময়নামতির এখন বেশ লাগে। সৌম্য যখন পেয়ারা গাছের তলায় পাহারা দেয়, ময়না গাছে উঠে পেয়ারা পেড়ে আনে। ময়নাকে যখন তার ভীষণ অপছন্দের গ্লাস ভর্তি দুধ খেতে দেওয়া হয়, সৌম্য গ্লাস নিয়ে নিজেই খেয়ে ঠাকুমার বকুনির হাত থেকে ময়নাকে বাঁচায়। আমবাগানের মধ্যে ডাংগুলি, ধাপ্পা, রং মিলান্তি খেলায় সৌম্যর সঙ্গী হয় ময়না। পাড়ার সবাই দুজনকে দেখলেই বলতো, এ কেমন স্বামী স্ত্রী গো, এ যেন 2 সেঙ্গাত। এসব দুষ্টুমি দুজনে জুড়ি বেঁধে করত। দিদি শাশুড়ি ময়নাকে বকাঝোকা করতে গেলে সৌম্য দৌড়ে আসতো, দিদি তুমি ওকে কিছু বলবে না, ময়নামতি কিছু করেনি, আমিই তো নাটের গুরু। ঠাকুমা বকা দিতে গিয়ে হেসে ফেলতো নাতির কাণ্ড কারখানা দেখে। থুতনি ধরে বলতো, বউ যেন আর কারো নেই কো, তোরই একার। বউকে ভালো মন্দ না শেখালে পরে লোকে বলবে কি, আমি আর কদিন। ওকেই সামলাতে হবে সব কিছু। আজ বাদে কাল ছেলে পুলে হবে, ওকেই তো দেখতে হবে। সৌম্য ঠাকুমার গলা জড়িয়ে বলতো, দিদি তুমি আমাকে কিছু বলো না, ময়নামতিকে কেন বকো? মা বাপ মরা ছেলেটাকে বুকের কাছে জড়িয়ে ঠাকুমা বলতো, বাপধন আমার বেঁচে থাক, তুমি আমার সোনা মানিক, তোমাকে আমি কিছু বলতে পারি? সে বছর গাজনের মেলায় সৌম্য যখন তার বন্ধুদের সাথে ময়নাকে নিয়ে মেলা দেখতে যেতে চাইল, ঠান্দি বাধা দিল। না, ঘরে দুষ্টামি করছো ঠিক আছে, কিন্তু মেলায় বউকে তোমার ইয়ার বন্ধুদের সাথে নিয়ে যাওয়া চলবে না। 5 জনে 5 কথা বলবে, তুমি একা যাও যোগেনদের সাথে। সৌম্য কিছুক্ষণ গাল ফুলিয়ে বসেছিল। তারপর যোগেনরা ডাকতে আসতে
এক প্রকার অনিচ্ছাতেই মেলা দেখতে গেল ময়নামতিকে ছাড়া। তবে ফিরে এলো নাচতে নাচতে। দেখো দেখো, আমার ছবি উঠেছে। আমি মেলায় কিছু কিনিনি, তুমি যা পয়সা দিয়েছিলে সব দিয়ে এটা তুলেছি। দেখো, হুবহু আমার মতো। নিজের ছবি নিজেই বারবার দেখে আহ্লাদিত হচ্ছিল সৌম্যের মন। অবাক হয়ে দেখে ময়নামতি আর ঠান্দি, এর আগে এ বাড়িতে কারোরই ছবি তোলা হয়নি। কদিন ছবি নিয়ে এ বাড়িতে সবারই খুব উন্মাদনা ছিল। তারপর ছবিটি শেষ অবধি ময়নার ট্রাঙ্কের শাড়ির তলায় সযত্নে খামের মধ্যে স্থান পায়। ময়নামতিকে মাঝে মধ্যে বকাবকি করলেও ঠান্দি ময়নামতিকেও কম ভালোবাসত না। ময়নামতি এখনও ঋতুমতি হয়নি, তাই স্বামীর কাছে এক শয্যায় শোয়ার অনুমতি পায়নি। রাতের বেলায় ময়নামতির শয্যাসঙ্গী ঠান্দি। যেদিন ঠান্দির শরীর খারাপ লাগতো, ময়নামতি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ঠান্দির মাথা টিপে দিত। বুড়ি তখন বিড়বিড় করে আশীর্বাদ করত, চিরসুখী হো। ঠান্দি আর সৌম্যকে নিয়ে ময়নামতির দিনগুলো খুব আনন্দে কাটছিল। কিন্তু বছর দুয়েকের মধ্যেই একদিন হঠাৎই বাড়ির পুকুর পাড়ে ঝোপের মধ্যে সৌম্যকে সাপে কামড়ালো। ওঝা গুনিন করেও নীল শরীরটাতে প্রাণ ফিরে এলো না। স্বামীহারা ময়না বাল বিধবা হলো। দিদি শাশুড়ি বিছানায় শয্যাশায়ী হলো। তবে শত অনুরোধেও ময়নাকে তার বাপের বাড়ি পাঠালো না। ময়নামতিকে আঁকড়ে ধরেই যেন বাঁচতে চাইল চিরদুঃখী ঠান্দি। অন্য শ্বশুরবাড়ির লোকের মতো ময়নাকে কখনো স্বামীকে খেয়েছিস, তোর জন্য আজ আমার সৌম্যের এই অবস্থা হলো, এসব কথা বলে খোঁটা দিল না। শ্মশানপুরীতে ময়না রয়ে গেল দিদি শাশুড়ির সাথে। দিদি শাশুড়ি ক্রমে ক্রমে বন্ধু হয়ে উঠল ময়নামতির। কিশোরী ময়না স্বামী সুখ কি জানার আগেই স্বামী হারা হলো। জীবনের অর্থ যাতে কিছুতেই না নিরর্থক হয়ে যায়, ঠান্দি ময়নাকে প্রতিদিন দিনের বেলায় এক আশ্রমে পাঠাতো। ময়না সেখানে চরকা কাটা, সেলাই ফোঁড়াই, ছাটা ফুলের আসন শিখতে লাগলো মন দিয়ে। একখানা সাদা নরুন পাড় শাড়ি পরনে প্রসাধন আবরণবিহীন ময়নার জীবনেও একদিন যৌবনের প্লাবন এলো। সারাদিন নিজেকে ব্যস্ত রাখার জন্য নবযৌবনা ময়না বাড়ির কাজের সাথে সাথে আশ্রমের কাজ করলেও মাঝে মাঝে এক বিষণ্ণতায় ছেয়ে যেত তার মন। তার একাকিত্ব, নিঃসঙ্গতা আর সবার চোখ এড়ালেও দিদি শাশুড়ির চোখে ঠিক ধরা পড়ে যেত। চোখের জলে ভাসতে ভাসতে ময়নার মাথায় হাত বুলাতে বুলাতে বলতো, মা রে, স্বামী সুখ কি বুঝলি না? স্বামী সংসার বুঝবার আগেই সব শেষ হয়ে গেল। আমি আর কতদিন? আমি চলে গেলে তোকে দেখার যে কেউ নেই মা। আমি এক অভাগী, আর তোর কপালটাও এরকম হলো। ভালো সৎ বংশের ছেলে পেলে আমি তোকে আবার সংসারী করব। চমকে উঠে ময়না, কি বলছো দিদি তুমি? আমি বেধবা মানুষ, আমি আবার কি করে বিয়ে করব? তার চেয়েই ভালো আমরা দুজনে একসাথে সুখে দুঃখে কাটিয়ে দেব। তোর এই কাঁচা বয়স, আমি আর কদিন? আশ্রমে এক ডাক্তারবাবু বলেছেন একজন ভালো পাত্র আছে, তার হাতে আমি তোকে তুলে দেব। ময়না বলে, দিদি, বিধবার কি আবার বিয়ে হয়? আমার যে একটা অতীত আছে, সেটা আমি ভুলবো কি করে? আর তাছাড়া তোমাকে আমি কার কাছে রাখবো? সে চিন্তা তোকে করতে হবে না। তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। তোর জীবন আমি নিজের হাতে সাজিয়ে দেব। তোর ঠাকুমার কাছ থেকে অনেক সাধ করে তোকে চেয়ে নিয়েছিলাম। সে হতবাগা তো অকালে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল, কিন্তু আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আকুল কণ্ঠে দিদি শাশুড়ি নিজের দুঃখ প্রকাশ করত। আর্দ্র কণ্ঠে ময়না জবাব দেয়, যদি সে তোমাকেও নিয়ে যায় আমার সাথে, তাহলে আমি মত দিতে পারি তোমার মতে। ভগবান একদিন সুযোগ দেন, ঠান্দির মনের আকাঙ্ক্ষা পূরণ করেন, আর ময়নার শর্ত অনুযায়ী ঠান্দির দায়িত্ব নিতেও রাজি হয়। পেশায় শিক্ষক একজন ভদ্র শিক্ষিত ছেলের সাথে ময়নামতির বিয়ের ঠিক হয়। সব জেনেই সে ময়নাকে জীবন সাথী করে।
ময়নামতি আর তরুণের বিয়ে খুব অনাড়ম্বরভাবে শুধু শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে সম্পন্ন হয়। বিধবা ময়নামতির বিয়ে পাড়া প্রতিবেশী, গ্রামের আত্মীয় স্বজন যেমন খুব ভালো চোখে দেখেনি, ময়নামতি নিজেও নিজের বিয়েটা ঠিক মেনে নিতে পারেনি। যদিও সৌম্য তার খেলার সাথীর মতোই ছিল, স্বামী বলতে যা বোঝায় সেই সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু আজন্ম লালিত বিয়ের সংস্কার থেকে বেরিয়ে আসাও সহজ ছিল না ময়নামতির কাছে। বিয়ের পর ঠান্দিকে সাথে নিয়ে ময়না নতুন শ্বশুরবাড়িতে এসেছে। প্রথম প্রথম তরুণের সাথে ময়নামতির আপনি আজ্ঞের সম্পর্ক ছিল। তরুণ কিছুদিন অপেক্ষার পর একদিন ময়নাকে ডেকে বলেছিল, তোমার সম্মতিতে আমরা দুজনে পরিণয় ও বন্ধনে আবদ্ধ হয়েছি, তাহলে আজ আমাদের দুজনের মাঝে কি বাধা দাঁড়াচ্ছে যে তুমি আমার সাথে বাইরের মানুষের মতো ব্যবহার করছো? ময়না মাথার ঘুমটা টেনে বলে ওঠে, আপনি। কথা আরম্ভ করার আগেই বিরক্ত তরুণ বলে, আপনি করে সম্বোধন করলে কথা বলার দরকার নেই, এই আমি চললাম। ঝরঝর করে কেঁদে ফেলে ময়না। ঠান্দির কথা রাখতে সে বিয়েতে মত দিয়েছে। তার জীবনে তরুণের উপস্থিতি তাকেও নতুন রঙের ছোঁয়া দিয়েছে। কিন্তু তবু কোথায় যে বাধা, সে কি করে বুঝিয়ে বলে তরুণকে? ট্রাঙ্কের মধ্যে রাখা হলুদ হয়ে যাওয়া ফটোর একটা দস্যি ছেলেটার দিকে কেন চোখ পড়ে যায় ময়নার, কেন মনে পড়ে যায় ঘুমন্ত অবস্থায় বিয়ের কথা, কেন কেন? খালি মায়া হয় ওই অকালে চলে যাওয়া ছেলেটার জন্য। ছেলেটার ছবি দেখে তার মনে কখনো তো প্রেমের জোয়ার আসে না, শুধু তার মধ্যে এক পাপ বোধ কাজ করে। ছবিটাকে ফেলতেও পারে না, গুছিয়ে রাখে ট্রাঙ্কের তলায় শেষ শাড়িটার নিচে। কেটে গেছে অনেক বছর, ময়নামতিও জড়িয়ে পড়েছে নিজের সংসারের মায়ায়, ভালোবাসায়। তরুণের সাথে সুখেই সংসার করছে, ছেলে মেয়ে হয়েছে। নতুন সম্পর্কে জড়াতে জড়াতে আজ ফোকলা দাঁতের ময়নামতি ঠাকুমাও হয়েছে। শুধু সৌম্যর ছবিটা হলুদ হতে হতে একসময় বিবর্ণ হয়ে গিয়েছে, মুছে গিয়েছে ময়নামতির মন থেকে। কালের আবর্তনে নতুন এসে পুরানোর জায়গা নিয়েছে।